তুই কিভাবে করতে পারলি এমন একটা কাজ? আবার তোর বন্ধু নিয়ে, তাহানিয়ার সাথে? ছি, আমার ভাবতেও অবাক লাগছে। তুই আমার ভাই। ভাইয়া তুমি কি বলছো? আমি তোমার কথার কিছু বুঝতে পারছি না। আর আমি আর সাকিব বা কি কাজ করেছি? ওই বেয়াদব, তুই এখনো কিছু বুঝতে পারছিস না? নাকি আমাদের সামনে ভালো সাজার নাটক করছিস? তুই আর সাকিব কাল রাতে তাহিনার ধর্ষণ করেছিস। আব্বুর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে হয় আমার পুরাই দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে। সাকিবের দিকে তাকিয়ে দেখি সে আব্বুর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে আছে, আব্বুর মুখের দিকে তাকিয়ে। কি বলছো আব্বু? খবরদার, তোর ওই মুখে আমার আব্বু বলে ডাকবি না। তোর মতো ছেলের মুখে আব্বু ডাকা মানায় না। আম্মু, তুমি আমার কথাটি বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। তুই ওই মুখে আমার মা ডাকবি না। আমি তোর আম্মু না। আমার ভাবতেও ঘৃণা করছে। তোর মতন একটা কুলাঙ্গার আমার পেটে জন্ম নিয়েছে। আগে যদি জানতাম তোর মতন ছেলে আমার পেটে জন্ম নিবে, তাহলে পৃথিবীতে আসার আগেই আমি তোরে মেরে ফেলতাম। ভাবি, তুমি বলতে না পুরো পৃথিবীর মানুষ আমাকে যদি বিশ্বাস নাও করে, তুমি তাও আমার কথা বিশ্বাস করবে? আজ তুমি আব্বু আমাকে বলো না আমি ওই কাজ করিনি। বলেছিলাম, কিন্তু আজ আমি সেই কথা বলে কত বড় ভুল করেছি আজ আমি বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি আমি ভুল মানুষকে বিশ্বাস করতাম এতদিন। ভাবি তুমিও? তা না, তুই বল তোর ভাইয়ে এমন কাজ করতে পারে? আমি কখনই ভাবিনি তুই এমন একটা কাজ করবি, কিন্তু আজ তাহিনের চোখের পানিটা কি মিথ্যা? তুই বল ভাইয়া, আমি তোকে অনেক ভালো ভাবতাম, কিন্তু তুই এমন একটা কাজ করবি আমি কখনোই আশা করিনি। তানা কান্না করতে করতে ও রুমে চলে যায়। আব্বু আমার কাছে এসে বলতে লাগে, তুই আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে আমি অন্য ব্যবস্থা নিব। আঙ্কেল আন্টি, আপনারা শুধু শুধু ভুল বুঝছেন আমাদেরকে। আসলে তখন আমি সাকিবের মুখ চেপে ধরলাম। না সাকিব, এরা যা বলছে সব ঠিকই বলছে, তোর কিছুই বলতে হবে না। আর হ্যাঁ আব্বু, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর শুনে রেখো, একদিন আমাকে পাগলের মতো খুঁজবেন, কিন্তু আমাকে আর পাবেন না, এই বলে দিলাম। আর তাই না, তুমি শুনে রাখো, আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আজ যা করলে আমি তোমাকে কখনোই মাফ করব না। জানি না তুমি আমার সাথে কেন এমন করলে, তবে ভালোই থেকো। আর ভাবি, আমি চলে যাচ্ছি, তুমি আব্বু আম্মুকে দেখে রেখো। তারপর আমি আর সাকিব আমাদের বাড়ি থেকে বের হয়ে এলাম। আজ বাড়ির সবার কথা মনে পড়তে চোখ দিয়ে নিজের অজান্তে পানি বেরিয়ে পড়ছে অজরে। যাদের কাছে আমি সব সময় হীরের চেয়েও বেশি যত্নে ছিলাম, আজ তারা আমাকে একটা বাইরের মেয়ের জন্য মিথ্যা অপরাধী বানিয়ে দিল। কথাটি ভাবতে চোখ দিয়ে পানি পড়ছে অজরে। অতীত। ভাই, আমাদের কাজে বাধা দিচ্ছে। এই শহরের একটা নতুন এমপি এসেছে, আমাদের কোনো কাজই করতে দিচ্ছে না। কি বলিস তোরা? আমার কাছে বাধা দেয় এমন বাপের বেটা কি আছে? তাকে তো দেখতে হয়। ভাই, ওই এমপি আমাদের কয়েকটা ছেলেকে থানায় ধরে রাখছে। প্লিজ ভাই, ওদের ছাড়ানোর ব্যবস্থা করো। ওকে, আমি দেখছি ব্যাপারটা, কিন্তু তোরা ওই এসিপির কোনো ঠিকানা জানিস? জানলে আমাকে দে। না ভাই, ও এই শহরে নতুন এসেছে, তাই ওর বিষয়ে তেমন কিছু জানি না। তবে আপনি চিন্তা করবেন না, আমরা 1 ঘন্টার মধ্যে ওর সমস্ত ডিটেলস বের করে আপনার কাছে এনে দেব। ওকে যা, তবে যতটা সম্ভব তাড়াতাড়ি ওই এসিপির সমস্ত ডিটেলস আমার চাই। এখন তোরা যেতে পারিস। ওকে ভাই। আমার কাছে বাধা দে এমন বাপের বেটা এখনও তৈরি হয়নি। আর সামান্যই একজন এসিপি হয়ে আমার কাছে বাধা দিচ্ছে। ওই এসিপিকে আমি ছাড়বো না। তখন আমার ফোনে একটি মেসেজ আসলো। মেসেজটি ওপেন করলাম, দেখি এসিপির নাম বুলবুল আহমেদ চৌধুরী। ওর বাড়ির ঠিকানা দেখে আমার মাথা ঘুরলো, কারণ ওর বাড়ি আমাদের বাড়ির কাছে। তারপর ওর নাম্বার নিয়ে ফোন দিলাম। হ্যালো, আপনি কে বলছেন? ওই শালা, আমি তোর বাপ বলছি। আমার লোকেদের কেন ধরে রাখছিস? ভালো চাইলে ওদের এখনও ছেড়ে দে, না হলে তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাও কোনোদিন করতে পারবি না। ওই তুই কে যে আমায় হুমকি দিচ্ছিস? তুই জানিস আমি কে? আবে শালা, তুই সামান্য একজন এসিপি। ভালোই ভালোই আমার লোকেদের ছেড়ে দে, না হলে তোর খবর আছে। ওই তুই কি করে ভাবলি তোর মতো একটা মারিয়াকে দেখে আমি ভয় পাবো? তোর শেষ করব বলে আমি এই শহরে এসেছি। আর হ্যাঁ, সাহস থাকলে তোর লোকদের তুই নিজে এসে ছাড়িয়ে নিয়ে যা।
ওই এসিপি, তুই জানিস না তুই কার সাথে চ্যালেঞ্জ করছিস? আমার লোকেদের তো আমি ছাড়িয়ে আনবো। আর শুনে রাখ, তোর আমি কি করব আমি নিজেও জানি না। ভালো চাইলে আমার সাথে পাঙ্গা নিস না তুই। আমিও দেখবো তুই আমার কি করতে পারিস। আমারও অনেক দিনের ইচ্ছে তোর সাথে দেখা করার। তুই নিজে তোর মরণটা ডেকে আনছিস। তুই জানিস না আমি কে, তাই বলি ভালোই ভালোই আমার পথ থেকে সরে যা। তোকে আমি আগে বলছি না তোর খেলা আমি শেষ করবো বলে এই শহরে এসেছি? ওকে, তাহলে তোর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক তুই। সময় বলে দেবে কে মরবে আর কে বাঁচবে। আমি তোর জন্য অপেক্ষায় রইলাম। হ্যাঁ, ওকে, আমিও দেখব তোকে কে বাঁচায় আমার হাত থেকে। এসিপির সাথে কথা বলে ফোন রাখলাম, তারপর রকিকে ফোন দিলাম। জি ভাই, বলেন কি করতে হবে আমার? আরে তেমন কিছু না, শুধু নতুন একটা এসিপি এসেছে, তাকে খতম করতে হবে। কাল আমি তোর সাথে যাব, দেখব ওই এসিপির কত বড় বুকের কলিজা। আসুন, কাল আমাদের ছেলেদের সাথে করে নিস আর গাড়ি রেডি করে রাখিস। ওকে ভাই, আপনার কথা মতো কাজ হয়ে যাবে। ভাই, আমার মনে হয় ওই এসপি আপনার বিষয়ে তেমন কিছু জানে না। জানলে আপনার সাথে ও কখনো পাঙ্গা নিত না। রকি, তাই তো রকি, তাই তো ওকে আমি নিজের চোখে দেখতে যাব। তোকে যেটা বলেছি সেটা যেন ঠিকঠাক হয়। ভাই, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না, সময় মতো সব কাজ হয়ে যাবে। তারপর রকির সাথে কথা শেষ করে ফোন কাটলাম। ও, আপনারা তো জানেন না, এই রকি আমার একজন ভালো বিশ্বাসী গার্ড। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, চিন্তায় এভাবে পার হয়ে গেল। পরের দিন আমার লোকেদের নিয়ে আমি এসিপির বাড়িতে গেলাম। ও এসিপি, তুই কোথায়? সাহস থাকলে তুই আজ বেরিয়ে আয়। আমি তোর বাড়িতে এসেছি, তুই বলেছিলি না আমাকে দেখবি, তাই আমি নিজে চলে এসেছি। সাহস থাকলে এবার তুই এসে দেখে যা আমায়। ওই রকি, এসিপি তো মনে হয় ভয়ে মরে গেছে, তুই যা ওকে আমার সামনে ধরে আন। ওকে ভাই। তারপর আমি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, তখন দেখি রকি এসিপিকে ধরে আনছে। কিরে এসিপি, কাল তো খুব বড় বড় কথা বলছিলি, আজ তো সে কথাগুলো কোথায়? নাকি আমাকে দেখে তোর সব সাহস হারিয়ে গেছে? তোকে দেখে আমার সাহস হারিয়ে যাবে? সাহস থাকলে একা একা লড় আমার সাথে, দেখি কার কত বড় বুকের পাঠা। ও, এ কথা আগে বল, আমিও দেখব তুই তোর মায়ের কতটুকু দুধ খেয়েছিস। ওই, তোরা কেউ আমাদের মাঝে আসবি না, এখানে শুধু আমি আর এসিপি লড়াই করব। তারপর দুজন লড়াই করতে লাগলাম। এক সময় এসিপিকে মেরে আধমরা করে দিয়েছি, তখন একটা মেয়ে এসে বলে, প্লিজ আপনারা আমার ভাইয়াকে ছেড়ে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার ভাইয়া আজ থেকে আপনাদের কোনো কাজে বাধা দিবে না। কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগছিল, তাই পিছনে তাকালাম। তাকিয়ে তো আমি অবাক, এই সে চির বেমানটার মুখ। সে আমাকে দেখে অবাক। হাসিবুর তুমি? তারপর আমি ওখান থেকে চলে এলাম। আপনারা ভাবছেন ওই মেয়েটি আমাকে কিভাবে চেনে, তাই তো? তাহলে চলেন আজ থেকে 5 বছর আগে। প্রথমে আমার পরিচয়টি দিয়ে দিই আপনাদের। আমি হাসিবুল, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে। আব্বু আম্মু ভাইয়া ভাবি আর আমার একটা কিউট বোন আছে। আব্বু, তোমার বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে। এই দেবর, আর কত ঘুমাবা? আজ না তুমি কলেজে যাবে, কত বেলা হয়েছে, এখনো তুমি ঘুমাচ্ছ? ভাবি, তুমি আমাকে আগে ডাকবে না? সে কখন থেকেই তো ডাকছি, কিন্তু তুমি তো উঠছো না, তাই তো তোমার গায়ে পানি ঢেলে দিলাম। এটা কিন্তু তুমি ঠিক করলে না ভাবি। তুমি প্রতিদিন আমাকে এইভাবে ঘুম ভাঙাবে বলো? তো কি করবো বলো, তোমার সেই সকাল থেকেই ডাকছি। এত বড় হয়ে গেলে এখন পর্যন্ত একটা প্রেমও করতে পারলে না। তাড়াতাড়ি বিয়ে করো, তাহলে তো তোমায় আমি পানি দিয়ে আর আমার ঘুম ভাঙাতে হবে না। আচ্ছা, এসব বাদ দাও, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে নিচে। ওকে ভাবি, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ভাবি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি আমার জন্য সবাই এতক্ষণ অপেক্ষা করছে। তুই আর মানুষ হলি না, কেউ এত বেলা করে ঘুমায়? তোর জন্য আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি। আরে তোমরা চুপচাপ এবার খেয়ে নাও, ও এখনো ছেলে মানুষ, তাই একটু ঘুমায়। কি বলো, ও এখনো ছোট নাকি? আজ বিয়ে দিলে কাল বাচ্চার বাবা হবে, তাকে তুমি বলছো বাচ্চা? আম্মু, এসব কি শুরু করেছে সবাই? আমি কিন্তু খাবার রেখে চলে যাব কলেজে। ভাইয়া, তুই তো রাগ করিস কেন? সবাই তো মজা করছে তোর সাথে। আচ্ছা, তাড়াতাড়ি নাস্তা করে নে, আজ তোর সাথে কলেজে যাব। ওকে, তারপর নাস্তা করে রেডি হয়ে নিলাম। রেডি হলাম, কিছুক্ষণ পর তান্হা আসলো। ভাইয়া, এবার চল, আমি রেডি।
তারপর আমি আর তানহা কলেজে চলে এলাম। তারপর আমি আমার বন্ধুদের কাছে চলে এলাম, তানহাও তার বন্ধুদের কাছে গেল। কিরে হালা, আজ আসতে তোরে এত দেরি হলো কেন? আর বলিস না, কাল রাতে একটা মুভি দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, তাই সকালে উঠতে লেট হয়ে গেছে। তোর যে কি হবে ভেবে পাই না। আমি বলি কি, তুই একটা বিয়ে করে নে তাড়াতাড়ি। আমারও অনেক দিন ধরে বিয়ে খাওয়া হয় না। ধুর শালা, এখনো পর্যন্ত একটা মনের মতো মেয়ে পেলাম না, আর বিয়ে? আগে আমি প্রেম করব, তারপর বিয়ে। আমি বুঝেছি, তোর মনের মানুষও আসবে না আর আমার বিয়ে খাওয়াও হবে না। কষ্ট নিস না দোস্ত, সময়টা খুব তাড়াতাড়ি আসবে। ওই সামনে তাকিয়ে দেখ, ওই মেয়েটাকে দেখে দোস্ত, আজ আমি সত্যি ক্রাশ খাইছি। তুই দাঁড়া, আমি একটু মেয়েটার সাথে কথা বলে আসি। তারপর মেয়েটার সামনে গেলাম। হাই আপু, আমি কি আপনাকে হেল্প করতে পারি? সরি, আপনার কোনো হেল্প আমার লাগবে না। কিন্তু আমি তো বললাম আমার কোনো হেল্প লাগবে না, আপনি এখন আসতে পারেন। তারপর কি আর করার, ক্লাসে চলে এলাম। ক্লাস করছি কিন্তু ক্লাসে মন বসছে না, তাই একটা ক্লাস করে আমি আর সাকিব বাইরে চলে এলাম। শুধু সেই মেয়েটির কথা মনে পড়ছে। আমরা দুইজন বসে আছি, তখন একটি মেয়ে এসে একটি কথা বলল, যা শুনে আমার মাথা ঘুরে গেল। ওই সাকিব, তুমি এখানে আর আমি তোমাকে সারা কলেজ খুঁজছি, আর তোমার ফোন বন্ধ কেন? আপনি কে? ওকে কেন খুঁজছেন? আর ওর ফোন বন্ধ আপনি কি করে জানেন? সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞাসা করেন। কিরে শালা, ওই মেয়েটি কি বলছে? ওই মেয়েটিকে চিনিস তুই? আসলে ওই মেয়েটি তোর ভাবি, ওর নাম সুমনা। কয়েকদিন আগে ওর সাথে আমার রিলেশন শুরু হয়। আমি তোকে বলবো বলে আর বলা হয়নি, সরি রে দোস্ত। কি? তার মানে তুই রিলেশন করিস আর সেটা আমাকে বলিসনি? যা আমবাগানে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সরি দোস্ত, আর কখনো তোকে না বলে আর কিছু করব না। এবারের মতো মাফ করে দে প্লিজ দোস্ত। এই যে ভাইয়া, আপনি ওকে মাফ করে দিন, আসলে ওর কোনো দোষ নেই। এখানে আমি ওনাকে মানা করেছিলাম যাতে আমাদের রিলেশনশিপটা কেউ না জানতে পারে, তাইও আপনাকে বলেনি। দেখি সাকিব আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই ওকে বললাম, যা, আজ ভাবির জন্য তোকে মাফ করে দিলাম, কিন্তু একটি শর্তে, আজ আমি যা খাবার খাবো সব বিল তোকে দিতে হবে। দোস্ত, আজ টাকা আনি নাই রে, তোকে পরে একদিন খাওয়াবো। না, আজ তোর কোনো কথা শুনবো না। তুই কত বড় কিপটা সেটা আমি ভালো করে জানি। দোস্ত, তুই সামান্য খাবারের জন্য আমাকে কিপটা বলতেই পারলি সুমনার সামনে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনি আর ওর সাথে ঝগড়া করবেন না। আমি আজ আপনাকে ট্রিট দেব, আজ আপনার যা মন চাই তাই খাবেন। আচ্ছা সাকিব, তোদের কিভাবে পরিচয় হলো? আসলে ও আমার ফুফাতো বোন। ওকে আমি ছোট থেকেই ভালোবাসি, কিন্তু কখনো ওকে বলার সাহস করে বলতে পারিনি, কারণ আমার ভয় হতো ও যদি আমাকে ভুল বুঝে আমার সাথে কথা না বলে। তার ভয় থেকে ওকে বলিনি। কিন্তু আমি একদিন ফুপিদের বাসায় যাই। বিকেলে আমি আর সুমনা ঘুরতে গেলাম, কিন্তু সুমনা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল, যা দেখি আমার খুব রাগ হয়েছিল। মনে মনে ভেবে নিলাম যা হবে হোক, আজ ওকে মনের কথা বলে দিলাম। তারপর রাতে ফুপিদের ছাদে বসে আছি, তখন সুমনা ছাদে এলো আর আমি ওকে সব বলে দিলাম। ও শুনে আমাকে হ্যাঁ বলে দিল, কারণ সে নাকি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। তারপরও ওই কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে ভর্তি হয়েছে, আর ও এখন আমাদের বাসায় থাকে। কি? তার মানে তুই বিয়ের আগে তোর বউকে তোর বাড়িতে নিয়ে চলে আসছিস? হায়, যাই বলি, তোদের দুজনকে ভালো মানিয়েছে। ভাবি, আমার বন্ধুকে একটু দেখে শুনে রাখবেন, না হলে আবার গরু রশি ছেড়ে অন্য জমিতে চলে যাবে। না ভাইয়া, সেই সুযোগটাই তো আমি দেব না। আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে যদিও তাকায়, তাহলে ওর চোখ আমি তুলে নেব। দোস্ত, তুই কিন্তু আমার ইজ্জত নিয়ে টানাটানি করছি, এটা কিন্তু ঠিক না। আরে আমি একটু মজা করছি তোর সাথে। আচ্ছা সাকিব, ওইসব এখন বাদ দে, আগে ক্যান্টিনে চল, আমি আর বিরিয়ানির লোভ সামলাতে পারছি না। তারপর তিনজন ক্যান্টিনে চলে এলাম, এসে তিনজন বিরিয়ানি অর্ডার করলাম। একটু পর ওয়েটার বিরিয়ানি দিয়ে গেল। আমি তো আর সেইভাবে খাচ্ছি, বন্ধুর প্রেমের ট্রিট বলে কথা। আমরা খাওয়া শেষ করে আমি আর সাকিব বাইরে চলে এলাম। একটু পর সুমনা চলে এলো। এসে সুমনা বলতে লাগে, ভাইয়া, এখন বুঝতে পারছি সাকিব আপনার কেন অন্যদিন খাওয়াবে বলছে। সত্যি ভাইয়া, আপনি তো এত খেতে পারেন, আজ আপনাকে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। ভাবি, এটা কিন্তু ঠিক নয়, আমাকে অপমান করছেন। আরে রাগ করো না, আমি আপনার সাথে একটু মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে আপনি করে কেন বলছেন? আপনি তো আমাকে আপনি করে বলছেন, তাই তো আমি আপনি করে বলছি। সরি, আসলে আমি সবাইকেই আপনি করেই বলি, তো
তাই তোমাকে আপনি করে বলছি। আমাকে তোমার ফ্রেন্ড মনে করতে পারো। ওকে ভাবি, তাহলে আমি আপনাকে তুমি করে বলবো। সুমনার সাথে কথা বলছি, তখন সাকিব আমাকে বলে, দোস্ত, তখনকার ওই মেয়েটি না, ওইটা দেখ, ওই ছেলেটি প্রপোজ করছে, ওই মেয়েটি। আমি তাকিয়ে দেখি সত্যি আমাদের ইয়ারের একটা ছেলে ওকে প্রপোজ করছে। তাই তাদের কাছে যেতে লাগলাম। কাছে যেতেই ঠাস করে 2টা দিয়ে দিল। আপনারা কি ভাবছেন আমাকে মারছে? তাহলে ভুল ভাবছেন, আসলে ওই ছেলেটিকে থাপ্পড় মারছে। আমি তো থাপ্পড় দেখে ভয় পেয়ে গেলাম, বাবা এটা মেয়ে নাকি একটা গুন্ডি। তারপর তাকিয়ে দেখি আমার বোন ওদের সাথে আসছে। তার মানে ওই মেয়েটি ইন্টার ফার্স্ট ইয়ার আর তানহার সাথেই পড়ে। আমি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইলাম, দেখি তানহা ওই মেয়েটির পাশে বসে গল্প করছে। তার মানে ওই মেয়েটি তান্নার সাথে বন্ধু করে নিয়েছে। যাক, আমার ভালো হবে। এই সুযোগে ওই মেয়েটির সাথে কথা বলে আসি। পুরো কলেজে সবাই জানে আমি আর তানহা ভাই বোন, তাই তাড়াতাড়ি তানহার কাছে চলে এলাম। হঠাৎ ওই মেয়েটি বলতে লাগে, এই, আপনার সমস্যাটা কি? সেই সকাল থেকে আমার পিছু পিছু ঘুরছেন কেন? সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার পিছু নিই নাই, এখানে আসছি আমার বোনের কাছে। ওই, আপনার মাথা ঠিক আছে তো? এখানে আপনার বোন কোথা থেকে আসলো? আর এখানে তো আমরা 2 বান্ধবী আছি। সো আপনার বোন এখানে নেই, এবার আসতে পারেন। তানহা এতটা সময় ফোন টিপছিল, তাই আমার দিকে তাকায়নি। ওই মেয়েটির কথা শুনে আমার দিকে তাকায়। ওই ভাইয়া, তুই কখন আসছিস আর এখানে কি করিস? আরে অনেক আগে আসছি, আজ আমার ভালো লাগছে না, তাই তোর সাথে গল্প করতে আসলাম। ও, ও, ওই তানহা, ওই ছেলেটি কে? আর ওকে ভাইয়া কেন বলছিস? আরে তোর বললাম না আমার ভাইয়া এই কলেজে পড়ে, এটা আমার ভাইয়া। আচ্ছা, তোর সাথে পরিচয় করিয়ে দিই, ও হলো আমার হাসিবুল ভাইয়া। ভাইয়া, এটা আমার বান্ধবী তাহিনা আর ভাবির চাচাতো বোন। ও, কি? তার মানে উনি আমার আপুর একমাত্র দেবর? হুম, কেন তুই ওকে আগে থেকে চিনিস নাকি? আমি ওদের কথা শুনে থ হয়ে গেলাম। এসে ভাবি চাচাতো বোন তাহিনা, এ তো অন্য কলেজে পড়ে, তাহলে এই কলেজে কি করছে? না, এত ভেবে লাভ নাই, আগে ওদের কথাগুলো শুনি। সরি, সরি কেন বলছেন? আসলে আমি চিনতে পারিনি আপনাকে। ওকে ঠিক আছে, সরি বলতে হবে না। এই ভাইয়া, তোরা কি বলছিস? আমি তো তোদের কথা কিছুই বুঝতে পারছি না, আমায় একটু বুঝিয়ে বলবি? তারপর তাহিনা তানহাকে সব বলতে লাগে, আমার সাথে কি কি হয়েছে সব। আচ্ছা তাহিনা, ভাবি বলল আপনি নাকি অন্য কলেজে পড়াশোনা করেন, তাহলে হঠাৎ করে এই কলেজে কি করছেন? আসলে আমার এই কলেজে পড়ার খুব ইচ্ছে ছিল, তাই এই কলেজে ভর্তি হলাম। আর আমাকে আপনি করে বলছেন কেন? আমি আপনার থেকে অনেক ছোট, তাই আপনি আমাকে তুমি করে বলবেন। ভাইয়া, আজ থেকে তাহিনা আমাদের বাসা থেকে পড়াশোনা করবে। আমি তো সে খুশি, কারণ আমার ক্রাশ নাকি আমাদের বাসায় থাকবে। ভাবতে ডান্স দিতে ইচ্ছে করছে। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আর খেলাম না, কারণ সুমনার থেকে আজ যা খেলাম পেটের মধ্যে আর একটুও জায়গা নেই। আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকালে কে যেন ডাকছে, তাই তাড়াতাড়ি উঠে আমি যাকে দেখলাম আমি কখনো ভাবতেই পারিনি, কারণ তানহা আর তাহিনা আমার রুমে এসে ডাকছে। কিরে, তুই এই বিকালে আমার রুমে এসে ডাকছিস কেন? ভাইয়া, আজ আমাদের একটু শপিং করতে হবে, তাই তোরে আমাদের সাথে যেতে হবে। তোদের সাথে মানে? আমার সাথে তাহিনাও যাবে, ওর নাকি কিছু কিনতে হবে, তাই ও আমার সাথে যাবে। ও, ওকে, সন্ধ্যায় রেডি থাকিস, তোদের নিয়ে যাব। ওকে ভাইয়া। তারপর ফ্রেশ হয়ে আমার রুম থেকে নিচে গেলাম। দেখি ভাইয়া, ভাবি, তানহা আর তাহিনা সোফাতে বসে গল্প করছে। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি উঠলে? নাকি আমি চোখে কম দেখছি? আরে ভাবি, মজা করো না তো, আগে আমার কফি বানিয়ে দাও। তানিয়া, তুই আমাদের দেবরের জন্য একটি কফি বানিয়ে দে। ওকে কেন বলছো? ও আমাদের বাসায় নতুন এসেছে, আর তাকে তুমি কাজ করতে বলছো? কফিটা তুমি বানিয়ে আনো, আর আমার জন্য নিয়ে আসবা। আরে ও খুব ভালো কফি বানাতে পারে, তাই ওকে বললাম। আর হ্যাঁ, ও আজ থেকে আমাদের এখানে থেকেই পড়াশোনা শেষ করবে। ও, তাহলে তো অনেক ভালো। ভাবি, আমি ছাদে গেলাম। তারপর আমি ছাদে চলে এলাম। একটু পর তাহিনা আমার জন্য কফি নিয়ে আসে। কি ব্যাপার, আপনি কষ্ট করে কফি আনতে গেলেন কেন? আসলেই আপু দিয়ে যেতে বলো, তাই আর কি। ওকে। তারপর ওর হাত থেকে কফিটা নিয়ে খেতে লাগলাম। সত্যি, ভাবি ঠিকই বলেছে, আজ কফিটি সত্যি অসাধারণ বানিয়েছেন আপনি। ধন্যবাদ।
ওয়েলকাম। তারপর তাহিনা ছাদ থেকে চলে যায়, আমিও কফিটি নিয়ে খেতে লাগলাম। সন্ধ্যায় রেডি হয়ে নিলাম, কারণ তানহা আর তাহিনাকে নিয়ে শপিং মলে যেতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে বসে আছি। কিন্তু ওদের আসার নাম নেই। কিছুক্ষণ পর দুজন গাড়ির কাছে আসে। তাহিনাকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি, আর সে নীল কালারের একটি চুড়িদার পরেছে। আমি তো তাকে দেখে চোখ ফেরাতে পারছি না। ওই ভাইয়া, তুই আমার বান্ধবীর দিকে কি দেখছিস? না কিছু না, চল তাড়াতাড়ি গাড়িতে বস। তারপর ওদের নিয়ে শপিং মলে চলে এলাম। আমি তো আজ মনে হয় সত্যি শেষ। দুজনে আমাকে পাগলের মতো করে ঘুরাচ্ছে। আমি তাহিনার জন্য একটি নীল শাড়ি নিলাম লুকিয়ে। তারপর রাতে বাড়ি চলে এলাম। সেদিন রাতটাই এইভাবে শেষ হয়ে যায়। পরের দিন সকালে কলেজে যাব, এমন সময় তানহা আর তাহিনা আসে। ভাইয়া, আমার স্কুটির তেল শেষ হয়ে গেছে, আজ তোর গাড়িতে যাব আমি আর তাহিনা। ঠিক আছে। তারপর আমার বাইক রেখে স্করপিও গাড়িটি নিলাম। কিছুক্ষণ পর কলেজে চলে এলাম। আমি সাকিবের কাছে চলে গেলাম। দেখি সে সুমনার সাথে বসে গল্প করছে। কিরে মামা, ভাবিকে পেয়ে আমাকে ভুলে গেছিস নাকি? কি বলিস মামা, তোর কি ভোলা যায় বল? তুই আমার একমাত্র বন্ধু, তোরে ভুলে থাকবো সেটাই কি করে হতে পারে তুই বল? ওকে, আর পা মারতে হবে না ভাবির সামনে। কেমন আছো ভাবি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। দোস্ত, আজ আমাদের ক্লাবে ক্যারাম খেলা হবে। দোস্ত, আজ আমাদের ক্লাবে ক্যারাম খেলা হবে, তোর খেলতে হবে। আমার সাথেই খেলার কেউ নেই, তাই আজ তুই আমার খেলবো। হেরে গেলে আমার মান সম্মান সব শেষ। আমি তো ক্যারাম খেলতেই পারি না। দেখ, আমার সাথে মিথ্যা বলে লাভ নাই। আমি জানি তুই বেগনাল চ্যাম্পিয়ন ক্যারাম খেলোয়াড়। কি? তুই কিভাবে জানিস আমি ক্যারাম খেলতে পারি? আর ওইটা কিভাবে জানিস? তুই যখন বেগনাল খেলতে যাস আমিও গিয়েছিলাম, কিন্তু আমি ফাইনালের আগে ম্যাচে হেরে গেছি। আমি তো সব খেলা দেখেছি, আর তুই কেমন খেলিস সেটাও আমি ভালো করে জানি। ও, কিন্তু আমি তো তোকে দেখতে পাইনি। আমি মুখে রুমাল বেঁধে রাখছিলাম, তাই আমার হয়তো তুই আর দেখতে পাসনি। কি তার মানে ভাইয়া বেঙ্গল চ্যাম্পিয়ন ক্যারাম প্লেয়ার? হুম। আচ্ছা ওইসব বাদ দে, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর আমরা ক্লাসে চলে এলাম। কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসে, তাই মন দিয়ে ক্লাসগুলো করতে লাগলাম। সব ক্লাস শেষ করে আমাদের আড্ডার জায়গায় চলে এলাম। দেখি তানহা আর তাহিনা বসে আছে। সাকিব, তোরা দুজন এখানে থাক, আমি একটু তানহার কাছে যাই। ওই শালা, তুই তানহার কাছে যেতে চাইছি নাকি তাহিনার কাছে? ভাইয়া কেন তাহিনার কাছে যাবে? আসলে হাসিবুল ওই তাহিনার প্রেমে পড়েছে। কি বলো তুমি? ভাইয়া তার মানে তাহিনাকে ভালোবাসে? কিন্তু ওকে এখন পর্যন্ত ভালোবাসি কথাটি বলেনি। ও ভাইয়া, আমি বলি কি তুমি ওকে সব বলে দাও, তা না হলে পরে আবার পাখি অন্যের হয়ে যাবে। ওকে ভাবি। তারপর তাহিনার কাছে চলে এলাম। কি ব্যাপার ভাইয়া, আপনি এখানে? কোনো প্রবলেম হয়েছে আপনার? না তেমন কিছু হয়নি, কিছু ভালোই লাগছে না, তাই তোমাদের সাথে আড্ডা দিতে এলাম। ভাইয়া, হঠাৎ করে তোর ভালো লাগছে না কেন, নাকি অন্য কিছু? ধুর, অন্য কিছু আবার হতে যাবে কেন? এমনি এসেছি তোদের সাথে আড্ডা দিতে। আর তোরা কি সব ভাবছিস? ভাইয়া, আমি তো এমনি বললাম, আর তুই রাগ করছিস কেন? রাগ করব না তো কি করব? তুই যেভাবে বলছিস, আমাদের কথা শুনে তাহিনা হা হা করে হেসে দেয়। ওর ওই হাসি দেখে আবারও ক্রাশ খেলাম। ওর দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। ওই ভাইয়া, তুই তাহিনার দিকে ওইভাবে কি দেখিস? তানহার কথা শুনে আমার হুঁশ ফিরে। কই কিছু না, আমি কেন ওর দিকে তাকাতে যাব? দেখি তাহিনার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। ভাইয়া, আমি দেখছি তুই তাহিনার দিকে তাকিয়েছিলি। বললাম তো আমি তাকাইনি। আচ্ছা তোরা বাড়ি যাবি কিনা তাই বল, আমার কাজ আছে। তোরা যেতে চাইলে তাড়াতাড়ি গাড়িতে চলে আয়। তারপর গাড়ি নিয়ে বাড়িতে চলে এলাম তিনজন। দুপুরে খাবার খেয়ে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকালে কে যেন ফোন করেছে, তাই ফোনটা তুললাম। ওই মিয়া, কে আপনি? আর আমার সাদের ঘুমটার 12টা বাজাই দিলেন কেন? যত সব পাগলের পাগলামি। বলে ফোন কেটে দিলাম। আবার ঘুমিয়ে পড়লাম। দেখি আবার কল করেছে, তাই ফোনটা নিয়ে অফ করে ঘুমিয়ে পড়লাম। একটু পর কে যেন আমাকে খাট থেকে নিচে ফেলে দিয়েছে। বাবা গো, কোমরটা ভেঙে গেল। ওই কোন শালারে আমাকে খাট থেকে ফেলে দিল? দেখি সাকিব, তুই এখানে কেন? আর আমার খাট থেকে ফেলে দিলি কেন? দেখি সাকিব, তুই এখানে কেন? আর আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? আমি তোর জমা হারামি, আমার ফোন কেন ধরিসনি? আর আমি পাগলামি করছি, এখন দেখ পাগলামি কারে কয়। তারপর সাকিব আমাকে মারতে লাগে। ওই সাকিব, এবার ছাড়, আমার লাগছে। লাগার জন্য তো তোকে মারছি। ওই থাম, আগে তুই হঠাৎ আমাদের বাড়িতে কি করিস? আর আমাকে কেন ফোন দিয়েছিলি? শালা ভুলে গেছিস? তোর না বললাম আজ আমাদের ক্লাবে ক্যারাম খেলা হবে? তাড়াতাড়ি চল, আরে কিছুক্ষণ পর শুরু হবে।
ওকে, তুই একটু অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে আমরা বাইক নিয়ে দুজনে ওদের ক্লাবে চলে এলাম। একটু পর আমাদের খেলা শুরু হবে। নাম ডাকলো, দেখি এরা এই এলাকার সব থেকে ভালো প্লেয়ার। কিছুক্ষণ পর আমাদের খেলা শুরু হয়ে যায়। প্রথমে ওদের হিট, ওরা সেঞ্চুরি মেরে 12 নিয়েছে। এবার সাকিবের হিট, সাকিবও সেঞ্চুরি মেরে 14 নিল। তারপর আবার ওদের হিট, ওরা সেঞ্চুরি মেরে 13 নিল। এবার আমি টেনশনে পড়ে গেলাম, আমাকে সেঞ্চুরি মারতে হবে, না হলে হেরে যাব। আমি হিট করে সেঞ্চুরি মেরে দিলাম, পুরাই 14 নিলাম। আমরা জিতে গেলাম। সাকিব আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমাদের প্রথম পুরস্কার দেওয়া হলো 2500 টাকা। কিরে সাকিব, আজ আমি তোকে জিতিয়ে দিলাম, আজ আমি যা খাবো সব তোর বিল দিতে হবে। ওকে ভাই, আজ তুই যা খাবি সব টাকা আমি দেব, কিন্তু একটু কম করে খাস। এই টাকা নিয়ে তোর ভাবি নিয়ে শপিং করতে যাব। কি, তুই এ টাকা নিয়ে শপিং করতে যাবি? না, তা আমি হতে দেব না। আজ আমার যা ইচ্ছা তাই খাবো, তুই সব বিল দিবি। ওকে। তারপর একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে আমার পছন্দ মতো খাবার অর্ডার করে খেতে লাগলাম। দেখি সাকিব আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে ভাই, তুই আমার দিকে এইভাবে তাকিয়ে কি দেখছিস? না কিছু না, আমি ভাবছি আল্লাহ শেষমেশ তোর মতো একটা রাক্ষসের সাথে আমার বন্ধু কিভাবে করলো। কি, আমি রাক্ষস? দাঁড়া, ভেবেছিলাম একটু কম করে খাবো, কিন্তু তুই যখন আমাকে রাক্ষস বললি, তাহলে দেখ এবার রাক্ষস কাকে বলে। না ভাই, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না, প্লিজ তুই আর খাস না। ওকে, তোকে মাফ করে দিলাম। যা, এবার বিলটা তাড়াতাড়ি দিয়ে আয়। ভাই কত বিল হয়েছে? সাকিব বিল হাতে নিয়ে থ হয়ে দাঁড়িয়ে যায়। বিলে লেখা আছে মাত্র 1455 টাকার বিল। সাকিব আমার দিকে রাগীভাবে তাকিয়ে সব বিল দিয়ে দেয়। তারপর আমরা বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। কিছু দূর আসতেই একটি ভাঙা বাড়িতে একটি মেয়ের চিৎকার শুনতে পাই। তাই তাড়াতাড়ি বাইক রেখে দুজন আস্তে আস্তে বাড়ির ভিতরে গেলাম। একটি জানালার কাছে গেলাম, দেখি এবার আরও ভালো করে শুনতে পেলাম এখানে একটি মেয়ে আছে। ভিতরে তাকিয়ে দেখি ভালো করে দেখা যাচ্ছে না, তবে 3টা ছেলে দেখা যাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না, সাকিবকে বললাম, দোস্ত তুই লাঠি নিয়ে আয় আর আমার সাথেই চল, আর সব কটাকে আমি শেষ করে দেব। তবে আমাদের সাবধানে কাজ করতে হবে। তারপর আমি আর সাকিব দরজাটা দিয়ে ভেতরে যাই। আমাদের যেতে দেখে ওদের লোক আসে আমাদের কাছে। এই তোরা কে, আর আমাদের কাজে বাধা দিতে আসছিস কেন? তোরা জানিস আমরা কে? আমরা এই এলাকার এমপির ছেলে। ভালো চাইলে এখান থেকে চলে যা। ওকে, আমরা চলে যাব, কিন্তু ওই মেয়েটিকে ছেড়ে দিন, আমরা চলে যাব। কি ছেড়ে দিব? তুই জানিস এই মেয়েটির জন্য আমরা কতটা অপেক্ষা করেছি, আর তাকে আজ হাতে পেয়ে ছেড়ে দিব? তুই হাসালি আমাদের। সাকিব, এবার চালু কর। তারপর দুজন ইচ্ছা মতো ওদের মারতে লাগলাম। ওদের মারতে মারতে সব কটাকে হাত পা ভেঙে দিলাম। তারপর মেয়েটিকে বাইরে নিয়ে চলে এলাম। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, তাই আমার বাইকের কাছে নিয়ে বাইকের আলো জ্বালালাম। মেয়েটিকে দেখে আমি আর সাকিব থ হয়ে দাঁড়িয়ে গেলাম, কারণ মেয়েটি আর কেউ না, আমার ভাবির বোন তাহিনা। কি ব্যাপার তাহিনা, তুমি এখানে কি করে আসলে? আসলে ভাইয়া, আমি সামনে একটি দোকানে এসেছি আমার কিছু দরকারি জিনিস কিনতে। তখন হঠাৎ ওই ছেলেগুলো এসে আমায় জোর করে তুলে নিয়ে এখানে আনে, আর আমার সাথে জোর করে। ওকে, আর কান্না করতে হবে না, এবার বাড়ি ফিরে চলো। তোমার আর ভয় নেই, ওরা তোমার আর কিছু করতে পারবে না। সাকিবের দিকে তাকিয়ে দেখি সে এখনও অবাক হয়ে তাকিয়ে আছে তাহিনার দিকে। কিরে ভাই, তোর আবার কি হলো? দেখ, যা হবার হয়ে গেছে, এবার বাড়ি ফিরে চল, আর এই কথাটি কাউকে বলবি না। ওকে ভাই। তারপর সাকিব, আমি আর তাহিনা বাইক নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সবাই সবার রুমে আছে, তাই আর কাউকে ডাকিনি। তাহিনা ওর রুমে চলে যায়, আমি আর সাকিব আমার রুমে এসে শুয়ে পড়ি। রাতে আম্মু খাবার খাওয়ার জন্য ডাকতে আসে, আমি না করে দিই আর বলে দিই আমি আর সাকিব বাহির থেকে খেয়ে এসেছি। তাই আর আম্মু কিছু না বলে চলে যায়। পরের দিন সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। আমি আর সাকিব তাড়াতাড়ি রুম থেকে বাইর হয়ে নিচে নেমে আসি। দেখি তাহিনা সোফায় বসে কান্না করছে। সবার দিকে তাকিয়ে আমি অবাক, কারণ আমার আর সাকিবের দিকে সবাই রাগীভাবে তাকিয়ে আছে। তখন ভাইয়া আমার কাছে এসে, তুই কিভাবে করতে পারলি এমন একটা কাজ, আবার তোর বন্ধু নিয়ে তাহানিয়ার সাথে? ছি, আমার ভাবতেও অবাক লাগছে, তুই আমার ভাই। ভাইয়া তুমি কি বলছো? আমি তোমার কথার কিছু বুঝতে পারছি না। আর আমি আর সাকিব বা কী কাজ করেছি?
ওই বেয়াদব, তুই এখনো কিছু বুঝতে পারছিস না নাকি আমাদের সামনে ভালো সাজার নাটক করছিস? তুই আর সাকিব কাল রাতে তাহিনার ধর্ষণ করেছিস। আব্বুর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে হয় আমার পুরাই দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে। সাকিবের দিকে তাকিয়ে দেখি সে আব্বুর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে আছে আব্বুর মুখের দিকে তাকিয়ে। কি বলছো আব্বু? খবরদার, তোর ওই মুখে আমার আব্বু বলে ডাকবি না। তোর মতো ছেলের মুখে আব্বু ডাকা মানায় না। আম্মু, তুমি আমার কথাটি বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। তুই ওই মুখে আমার মা ডাকবি না। আমি তোর আম্মু না। আমার ভাবতেও ঘৃণা করছে। তোর মতন একটা কুলাঙ্গার আমার পেটে জন্ম নিয়েছে। আগে যদি জানতাম তোর মতন ছেলে আমার পেটে জন্ম নেবে, তাহলে পৃথিবীতে আসার আগেই আমি তোরে মেরে ফেলতাম। ভাবি, তুমি বলতে না পুরো পৃথিবীর মানুষ আমাকে যদি বিশ্বাস নাও করে, তুমি তাও আমার কথা বিশ্বাস করবে। আজ তুমি আব্বু আমাকে বলো না আমি ওই কাজ করিনি। বলেছিলাম, কিন্তু আজ আমি সেই কথা বলে কত বড় ভুল করেছি আজ আমি বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি আমি ভুল মানুষকে বিশ্বাস করতাম এতদিন। ভাবি, তুমিও? তানহা, তুই বল, তোর ভাইয়া এমন কাজ করতে পারে? আমি কখনো ভাবিনি তুই এমন কাজ করবি, কিন্তু আজ তাহিনার চোখের পানিটি কি মিথ্যে? তুই বল ভাইয়া, আমি তোকে অনেক ভালো ভাবতাম, কিন্তু তুই এমন একটা কাজ করবি আমি এটা আশা করিনি। তানহা কান্না করতে করতে ও রুমে চলে যায়। আব্বু আমার কাছে এসে বলতে লাগে, তুই আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে আমি অন্য ব্যবস্থা নিব। আঙ্কেল আন্টি, আপনারা শুধু শুধু ভুল বুঝছেন আমাদেরকে। আসলে তখন আমি সাকিবের মুখ চেপে ধরলাম। না সাকিব, এরা যা বলছে সব ঠিকই বলছে, তোর কিছুই বলতে হবে না। আর হ্যাঁ আব্বু, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর শুনে রেখো, একদিন আমাকে পাগলের মতো খুঁজবেন, কিন্তু আমাকে আর পাবেন না, এই বলে দিলাম। আর তাহিনা, তুমি শুনে রাখো, আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আজ যা করলে আমি তোমাকে কখনোই মাফ করব না। জানি না তুমি আমার সাথে কেন এমন করলে, তবে ভালোই থেকো। আর ভাবি, আমি চলে যাচ্ছি, তুমি আব্বু আম্মুকে দেখে রেখো। তারপর আমি আর সাকিব আমাদের বাড়ি থেকে বের হয়ে এলাম। আজ বাড়ির সবার কথা মনে পড়তে চোখ দিয়ে নিজের অজান্তে পানি বেরিয়ে পড়ছে অজরে। যাদের কাছে আমি সব সময় হীরের চেয়েও বেশি যত্নে ছিলাম, আজ তারা আমাকে একটা বাইরের মেয়ের জন্য মিথ্যা অপরাধী বানিয়ে দিল। কথাটি ভাবতে চোখ দিয়ে পানি পড়ছে অজরে। আজ যেন নিজের চোখ নিজের কথা শুনছে না। সাকিবের দিকে তাকিয়ে দেখি সেও একটা বোবা মানুষের মতো হয়ে আছে। তাই আমি তাকে সান্ত্বনা দেবার জন্য বললাম, দোস্ত, তুই আমাকে মাফ করে দিস। আজ আমার জন্য তোকে মিথ্যা অপবাদ নিতে হলো। তোর এখানে কোনো দোষ নেই, এই সব দোষ ওই তাহিনার। জানি না তোর সাথে এমন কেন করলো। তোর আব্বু আম্মু কোনো দোষ দেয় নাই এখানে। তবে আমি তাহিনাকে ছাড়বো না আমার জানের বন্ধুর নামে। এখন কেন মিথ্যা অপবাদ দিল সেটাই আমার জানতে হবে। সাকিব, ওইসব বাদ দে, আমি আর ওইসব নিয়ে ভাবি না। আজ থেকে আমার নতুন জীবন শুরু হবে। আমি ভুলে যাব আমার কেউ ছিল। আচ্ছা সাকিব, আমাকে কিছুদিন তোর বাড়িতে থাকার জায়গা দিবি? তুই তো জানিস আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। তুই এখন আমাকে একমাত্র থাকার জায়গা দিতে পারিস। ওই তুই এমন করে বলছি কেন? তোর যত ইচ্ছা আমার বাড়িতে থাকবি, আমি আব্বু আম্মু বলে রাজি করাবো। তুই না আমার কলিজার বন্ধু, তোর বিপদে আমি থাকবো না তো কে থাকবে? আচ্ছা চল আমাদের বাড়িতে। তারপর দুজন ওদের বাড়ির দিকে যেতে লাগলাম। আর সাকিবকে দেখে মনে হয় সত্যি জীবনে অনেক বড় কিছু পেয়েছি আমি। সত্যি বন্ধু মানে জীবনে অনেক বড় একটা শক্তি, যা সবার কপালে থাকে না। হাঁটতে হাঁটতে ওদের বাড়ির কাছে চলে এলাম। আমরা যখন ভিতরে ঢুকতে যাব তখন সাকিবের আব্বু আসে আর বলে, ওই তুই এখানে কেন? বাইর হয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলের মুখ আমার দেখতে চাই না। কি বলছো আব্বু? বাড়ি থেকেই বাইর হয়ে বা কথা যাব তোমাদের ছেড়ে আমি? জাহান্নামে যা, তাতে আমার দেখা কোনো প্রয়োজন নেই, কিন্তু তোর আমার বাড়িতে তুই আর থাকতে পারবি না। তখন সুমনা আসে আমাদের কাছে, এসে সাকিবের গালে ঠাস করে 2টা থাপ্পড় মারে আর বলতে লাগে, ওই তোর মনে এতই যখন ইচ্ছে, আমায় বললে কি আমি পূরণ করতে পারতাম না? নাকি না যার জন্য অন্য মেয়ের সঙ্গে ছি, তুই অমন কাজ করতে পারিস? আমি কখনোই ভাবতে পারিনি। সুমনা, তুমি ওকে ভুল বুঝতেছো। আপনি চুপ করেন ভাইয়া। আপনি চুপ করেন ভাইয়া।
আমি আপনাকে অনেক ভালোই ভাবতাম, কিন্তু শেষমেশ আপনি আপনার ভাবির বোনকেও ছাড়লেন না। ছি ভাইয়া, আপনার এই সুন্দর চেহারার মধ্যে একটা জানোয়ারের মতো হিংস্র পশুদের মতো রূপ আমি কখনোই ভাবতে পারিনি। জানি না আপনি আরও কত মেয়ের জীবন নষ্ট করেছেন। ওই তুই চুপ কর, তুই জানিস তুই কার কি বলছি? আর হ্যাঁ, ভালোবাসা তোর কেমন ভালোবাসা যেখানে তোর কোনো বিশ্বাস নেই? তুই ভালো করে জানিস আজ পর্যন্ত আমি কি করেছি না করেছি, তুই সব জানিস, কিন্তু তোর মনে এমন নোংরা চিন্তা আমি কখনো ভাবিনি। তোর সাহস কি করে হয় আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিস তুই? এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা, না হলে আমি পুলিশকে ফোন করব। ওকে, আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, আর কখনো আসবো না আমি। আঙ্কেল প্লিজ ওকে বাড়ি থেকে বাইর করে দেবেন না, এখানে ওর কোনো দোষ নেই। ওই তুই চুপ কর। তোর মতো ছেলের সঙ্গে আমরা একসাথে আমাদেরই কাটানো সম্ভব নয়। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তবে মনে রাখবে তোমরা সবাই আমি হাসিবুল কখনো অন্য করিনি। সত্যিটাই খুব তাড়াতাড়ি জানতে পারবে। চল দোস্ত আমার সাথে। তারপর সাকিব আমার হাত ধরে ওদের বাড়ি থেকে বের হয়ে যায়। আজ আমার খুব খারাপ লাগছে, নিজেকে মনে হয় নিজেই শেষ করে ফেলি। কিছু দূর আসতেই 2টা পুলিশ গাড়ি আমাদের সামনে আসে। গাড়ি থেকে কয়েকটা পুলিশ আমার আর সাকিবের সামনে এসে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু স্যার আমাদের অপরাধ কি? সেটাই থানায় গেলেই জানতে পারবে। তারপর পুলিশগুলো আমাদের থানায় ধরে নিয়ে যায়। 2টা পুলিশ এসে আমাদের লকআপে ঢুকিয়ে রাখে। কিছুক্ষণ পর থানার এসআই আসে। সে আমাদের দেখে আমার কাছে এসে বলতে লাগে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তারপর পুলিশগুলো আমাদের থানায় ধরে নিয়ে যায়। 2টা পুলিশ এসে আমাদের লকআপে ঢুকিয়ে রাখে। কিছুক্ষণ পর থানার এসআই আসে। সে আমাদের দেখে আমার কাছে এসে বলতে লাগে, কিরে, তোদের তো খুব সাহস। কাল রাতে এমপির ছেলেদের মেয়েরা হাত পা ভেঙে ফেলে রাখছি, আজ দেখি তোদের কে আমার হাত থেকে বাঁচাতে আসে। এসআইয়ের কথা শুনে আমার বলার কিছু নেই, কারণ সময় যখন খারাপ যায় এইভাবে যায়। আজ আমার পরিচয় জানলে হয়তো ছেড়ে দিত এতক্ষণে, কিন্তু আমি আর আমার আব্বুর পরিচয় দিব না, তাই চুপ করে দাঁড়িয়ে আছি। কিরে চুপচাপ আছিস কেন? আজ তোদের তো আমি মেয়েরা হাত পা ভেঙে ফেলবো, তোদের দুজনই। স্যার আমি একা এমপির ছেলেকে মেরেছি, কিন্তু আমার বন্ধু কিছুই করেনি, প্লিজ ওকে ছেড়ে দিন। তোদের দেখি খুব সাহস, আমার সামনে দাঁড়িয়ে মুখের ওপরে কথা বলছিস? তোর সাহস আছে বলতেই হয়। ওকে, তোর বন্ধুর আমি ছেড়ে দিব। না স্যার, ও মিথ্যা বলছে, আমি ওর সাথেই ছিলাম, ও আমার বাঁচাতে চাইছে। প্লিজ স্যার, ওর সাথে আমার ও একই শাস্তি দিন, দরকার হলে ওকে ছেড়ে দিন, যা শান্তি হয় আমার দিন। দেখি তোদের আমার দেখে একটু ভয় করছে না? আমার সামনে আজ পর্যন্ত কেউ তোদের মতো কথা বলেনি। আমি ভাবছি তোদের কি মৃত্যু দেখে ভয় নেই? হ্যাঁ স্যার, পারলেই আমাদের ওই মৃত্যুর ব্যবস্থাই করবার চেষ্টা করে, তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আসলে তোরা কে বা তোরা কেন মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছিস তোদের জীবনকে? আমি আজ পর্যন্ত কত আসামিকে ধরে আনছি, কিন্তু তোদের মতন কেউ এমনভাবে বলেনি। আমাকে আজ সব বল, তোরা কেন বা এমপির ছেলেদের মারছিস, আর আজ বা তোরা কেন মৃত্যু চাইছিস? আসলেই স্যার, আমার আর ওর বাড়ি থেকে বাহির করে দিয়েছে। তারপর সাকিব সব বলে এসআইকে আমাদের সাথে কি কি হয়েছে কাল রাত থেকেই। কি তোদের সাথে এমন হয়েছে? দাঁড়া, আমি তোদের বাবাকে এখনই ফোন করে সব সত্যি বলে দিব। কিন্তু এই এমপির ছেলে অনেক খারাপ কাজ করে, আমরা সব জানি, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা যদি তাদের কথা না শুনি তাহলে আমাদের চাকরিটাই থাকবে না, তাই আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারি না। বাবা না স্যার, কাউকে বলবেন না। যে বাবা মা তাদের ছেলের উপর বিশ্বাস নেই বাড়ি থেকে বের করে দিতে পারে, তাদের আর বলে লাভ নেই। আপনি আমাদের শাস্তির ব্যবস্থা করেন। কি হলো বাবা, তোমাদের ছাড়তে চাইছি আর তোমরা এই জেলের মধ্যেই থাকবে? না, আমি তা করতেই পারবো না। আমি তোমাদের এখন ছেড়ে দেব, চাইলে তোমরা যেখানে খুশি যেতে পারো। তারপর এসআই আমাদের ছেড়ে দিল থানা থেকে। দোস্ত, এখন কি করবি আর কোথায় যাবি? আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নাই। আমি ভাবছি এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। আমি বলি কি তুই বাড়ি ফিরে যা, তোর আব্বুর সুমনার কাছে সব বুঝিয়ে বলবি, ওরা ঠিকই আবার তোকে আপন করে নেবে। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই ভাবলি কি করে আমি তোকে ছাড়া একা বাড়িতে ফিরে যাব? তুই একসঙ্গে বাড়ি থেকে বাহির হয়েছি, আর বাড়ি গেলে দুজনে একসঙ্গেই যাব।
ওকে, তাহলে আমার সাথেই চল। কিন্তু কোথায় যাবি? আর আমাদের কাছে তো টাকা নেই। আরে এই শহর ছেড়ে চলে যাব, আর টাকা চিন্তা করিস না, আমার কাছে কিছু টাকা আছে যা দিয়ে আমরা গাড়ি করে অনেক দূরে কোথাও যেতে পারবো। তারপর দুজনে একটা বাসের মধ্যে উঠি, 2টা টিকিট কেটে নিলাম। উদ্দেশ্য নতুন শহর। টানা 4 ঘন্টা পর নতুন শহরে চলে এলাম। বাস থেকে নেমে দুজনে একটা দোকানে গিয়ে কিছু খেয়ে নিলাম, কারণ সকাল থেকে দুজনে কিছুই খাইনি। খুব ক্ষুধা লাগছিল, এদিকে অনেক রাতও হয়ে এসেছে। কি করব বুঝতে পারছিলাম না। রাস্তা দিয়ে হাঁটছিলাম দুজনে, তখন দেখি আমাদের মতো একটা ছেলে রাস্তার পাশে বসে কি যেন করছে। আমার ভয়ও করছে, নতুন শহর, কোথায় কি হয়। আমাদের দেখে ছেলেটি আমাদের কাছে এসে, কি ব্যাপার ভাইয়া, আপনারা এত রাতে তাও আবার এই রাস্তা দিয়ে যাচ্ছেন? আপনারা কি নতুন নাকি? ভাইয়া, কিন্তু কেন বলুন তো? আর এই রাস্তায় একটাও মানুষকে দেখতে পাচ্ছি না কেন? আসলে ভাইয়া, এই রাস্তায় সন্ধ্যার পর সবসময় ছিনতাই হয়, তাই এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর কেউই যায় না। তা আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছি। আচ্ছা ভাইয়া, আজ রাতে থাকার জায়গা কোথাও হবে, বা আপনি আমাদের থাকার জায়গা দিতে পারবেন? হুম, করে দিতে পারি, তবে আমার বাড়ি না, আমি যেখানে কাজ করি সেখানে থাকতেই পারেন। যদি আপনাদের না আপত্তি থাকে তাহলে নিয়ে যাব। কি বলেন? আমাদের আপত্তি কেন থাকবে? আপনি আমাদের নিয়ে চলুন। আমি ছেলেটির কথায় রাজি হয়ে গেলাম, কারণ নতুন শহর, কোথায় কি হয় এই রাতে, তার থেকে ভালো ছেলেটির সাথেই যাই, ভালোই হবে। আচ্ছা ভাইয়া, আপনাদের নাম তো বললেন না, আপনাদের নাম কি? ও সরি, আমারও বলতেই মনেই ছিল না। আমি হাবিবুল, আর ওর নাম সাকিব। তা আপনার নাম কি ভাইয়া? আমার নাম রাকিব। ছেলেটির সাথে কথা বলতে বলতে ছেলেটি একটা বাড়িতে নিয়ে আসে আমাদের। ভাইয়া, এই রুমে ওই পাশে ওয়াশরুম আছে, আপনারা ফ্রেশ হয়ে থাকেন, আমি ফ্রেশ হয়ে খাবার নিয়ে আসছি। মনে হয় আপনারাও কিছু খাননি, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। তারপর রাকিবের পাশের রুমে চলে যাই। আমি আর সাকিব ফ্রেশ হয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রাকিব হাতে করে কয়েকটি প্যাকেট নিয়ে আসে। ভাইয়া, আপনারা আসেন, তিনজন একসাথেই খাবার খাবো। কি দরকার ছিল এত রাতে এগুলো আনার? আমাদের তেমন ক্ষুধা লাগেনি আজ। দেখেন ভাইয়া, আমি জানি আপনাদের অনেক ক্ষুধা লাগছে, আমারও অনেক ক্ষুধা লেগেছে, আপনারা তাড়াতাড়ি আসেন, সবাই একসাথেই খাবার খাবো। তারপর রাকিবের জোড়াজুড়িতে 3জন মিলে বসে খাবারগুলো খেয়ে নিলাম। খাবার শেষ করে বসে আছি, তখন রাকিব আমাকে বলল, আচ্ছা ভাইয়া, এবার বলেন আপনারা হঠাৎ এই শহরে কি করতে আসছেন? আমরা এই শহরে কাজের জন্য আসছি দুজন। ভাইয়া, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আপনারা যদি কাজের জন্য আসতেন তাহলে তো আপনাদের নিজেদের মধ্যে ব্যাগ বা পোশাক থাকতো। আমি চুপচাপ বসে আছি, কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। দোষ, সব সত্যিটাই বলে দে। আমার মনে হয় এই ভাইয়াটা খুব ভালো রে, আর ভাই আমাদের হয়তো এই শহরে কাজের ব্যাপার করতে সাহায্য করতে পারে। ভাইয়া, সব সত্যি কথা বলবেন। ওকে, তাহলে শুনেন। আমাদের কলেজ জীবন থেকে সব বললাম। বলতে বলতে কখন চোখের কোণে পানি চলে এসেছে আমি বুঝতে পারিনি। দেখি আমার কথা শুনে ছেলেটির চোখেও পানি। কি ব্যাপার ভাইয়া, আপনার চোখে পানি? ভাইয়া, আপনাদের জীবনে এত কষ্ট কেউ বুঝতে পারবে না। আপনার বাবা মা আপনাদের শুধু শুধু ভুল বুঝেছে। আচ্ছা ভাইয়া, ওই সব বাদ দিন। আমাদের এই ব্যাপারে তো সব জানলেন, এখন আপনার ব্যাপারে আমাদের কিছু বলুন। আপনি এখানে থাকেন কেন, আর আপনার বাবা মাই থাকে কোথায়? বাবা মা? আপনি হাসছেন কেন হঠাৎ? আমার জন্মের পর থেকেই আজও আমি জানি না আমার বাবা মাকে। ছোট থেকেই একটা এতিমখানাতে বড় হয়েছি আমি। একদিন আমার এতিমখানায় থাকতে ভালো লাগছিল না, কারণ অনেক ছেলেরা বাহির হয়ে কাজ করে অনেক টাকা আনে, আমার সামনে অনেক খাবার খেত, কিন্তু আমার টাকা ছিল না। তাই আমি ভাবলাম আমি ওদের মতো কাজ করব। তাই এতিমখানা থেকে বাইর হয়ে এলাম। বাইর হয়ে সব জায়গাতে কাজ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কাজ পাচ্ছিলাম না, কারণ তখন আমার বয়স মাত্র 11, তাই কেউ কাজ দিতে চাইছিল না। তখন একটা লোক আমার কাছে আসে, সে এসে আমার কাজ দিবে বলে, আর আমাকে তার সাথে নিয়ে যায়। আমার একটা জায়গাতে রেখে সে চলে যায়। আমার সেখানে কাজের জন্য রাখে। আমি সেখানকার মালিকের সাথে কথা বলি আমার টাকা দিতে, কিন্তু সে আমার যা বলে তা শুনে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে, কারণ সেই লোকটা নাকি তার কাছে আমায় বিক্রি করে দিয়েছে। তার কাছ থেকে অনেক কষ্টে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। সেই লোকটা যা বলতেন আমি তাই করতাম, কিন্তু যখন আমি বড় হলাম তখন আমি ওইখান থেকে চলে আসি। তখন আমার আর কেউ বাধা দেয়নি। বাস্তবে যখন ফিরে আসি তখন বুঝলাম টাকা ছাড়া এই সমাজে কতটা অসহায়। আমার একটা বন্ধু ছিল, তার সাথে আমি কাজ করব বলি, কিন্তু আমি জানতাম না সে কি কাজ করে। তার সাথে কাজ করতে করতে চুরি ডাকাতি এমনকি মানুষ খুন করতে
চালু করে দিই। কখনো ভাবিনি আমি একজন খুনি হয়ে উঠব। তবে আমার একটা স্বপ্ন সত্যি হয়ে গেল। আমার এতদিন কত স্বপ্ন ছিল, আমার অনেক টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। দেখো আজ আমার সব হয়েছে, কিন্তু আমার আপন বলতে কেউ নেই। ওই বন্ধুরা ছিল, সেও নাকি আমার সাথেই আর থাকতে পারবে না। রাকিবের কথা শুনে আমি আর সাকিব অবাক হয়ে তাকিয়ে আছি রাকিবের দিকে। আবার ভাবছি ছেলেটা ইচ্ছে করে এই পথ বেছে নেয়নি, কারণ এই সমাজে টাকা ছাড়া কিছুই হয় না। কিন্তু রাকিবের শেষ কথাটি শুনে খারাপ লাগলো, তাই আমি বললাম, কে বলেছে তোমার আপন বলতে কেউ নেই? আজ থেকে আমি আর সাকিব তোমার ভাই হয়ে থাকবো সারা জীবন। ভাই, হাসিবুল ঠিক বলেছে। আজ থেকে আমরা 3 ভাই হয়ে থাকবো। রাকিব আমাদের কথা শুনে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মনে হয় তার জীবনেই প্রথম তার আপন কাউকে পাইছে। ভাই কান্না করো না। আচ্ছা ভাইয়া, এবার আপনি শুয়ে পড়েন, কাল আবার আপনার কথা শুনবো। আজ আমাদের খুব ঘুম পাচ্ছে। আমায় তোমরা আপন করতে পারোনি, তাই না? এখন পর্যন্ত আপনি করে বলছো আমায়। সরি, আসলে সবাইকে আপনি করে বলি তো, তাই আর কি। আচ্ছা ভাইয়া, এবার তুমি গিয়ে শুয়ে পড়ো, সকালে দেখা হবে। ওকে, আমি যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এই শহরে তোমাদের তেমন কেউ চেনে না। কেউ কিছু বললে শুধু বলবে তোমরা রাকিবের ভাই। তারপর রাকিব চলে যায়। আমি আর সাকিব ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আর সাকিব ফ্রেশ হয়ে বসে আছি, তখন জানালা দিয়ে যা দেখলাম তা দেখি আমি আর সাকিব অবাক। তারপর রাকিব চলে যায়। হাসিবুল আর সাকিব কই বলল। সকালে হাসিবুল আর সাকিব ফ্রেশ হয়ে বসে আছে, তখনই জানলাতে চোখ পড়তে যা দেখলো তাতে তো হাসিবুল আর সাকিব অবাক, কারণ রাকিব রাস্তায় কিছু ছেলেদের মারছে। রাকিবের এমন মার দেখে হাসিবুল আর সাকিবের ভয়ে হাত পা কাঁপছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মনে হয় রাকিব খুনে এসব তাদের ওই ছেলেদের মতো তাদেরকেও মারবে। দুজন চুপচাপ বসে আছে। তখন রাকিব হাসিবুলদের কাছে আসে। কি হয়েছে? তোমরা ওইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখো? কই কিছুই না। আর আমরা কেন ভয় পাবো তোমার দেখে? তুমি তো আমাদের ভাই, তোমাদের দেখে আমরা ভয় পেয়ে চলবে? ঠিক বলছো তুমি। আমি জানি তোমরা দেখেই ভয় পাইছো, কারণ আমার সব কাজ দেখেছো ওই জানালা দিয়ে তোমরা। রাকিব বলছে, কি বলছো ভাইয়া? তুমি দেখছো মানে? তুমি তো ওদের মারছিলে, তাহলে আমরা দেখছি সেটা কি করে দেখলে? আরে আমি জানালা দিকে তাকিয়ে দেখি তোমরা এই দিকে তাকিয়ে আছো। আর ওই ছেলেগুলো একটা রিক্সাওয়ালাকে ভাড়া না দিয়ে মারছিল, তাই ওদের একটু শিক্ষা দিলাম যাতে আর কখনো কোনো গরিবের উপরে অত্যাচার না করতে পারে। আচ্ছা ওসব বাদ দাও, এখন তাড়াতাড়ি নাস্তা করে নাও। আমাদের আবার একটা জায়গাতে যেতে হবে। ওকে ভাইয়া। সেটা গেলেই বুঝতে পারবে। এখন খাওয়া দাওয়া শুরু করো। ওকে ভাইয়া। তারপর সবাই একসাথে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে রাকিব ভাইয়ের সাথে বাড়ি থেকে বের হয়ে এলাম। কিছু দূর আসতে রাকিব ভাইয়া একটা সিএনজি ডাকলো, তারপর 3 জনে সিএনজিতে বসলাম। আচ্ছা রাকিব ভাইয়া, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আরে ভয় পেও না, আজ আমি তোমাদের আমার একজন কাছে মানুষের সাথে পরিচয় করিয়ে দিব। কাছের মানুষ মানে? তুমি তো বললে তোমার কেউ নেই, তাহলে কার সাথে পরিচয় করে দিবে বলছো? আছে একজন, সেটা গেলে বুঝতে পারবে। এখন চুপ করে বাইরের দিকে তাকিয়ে দেখো ওই শহরের পরিবেশটা। রাকিবের কথায় আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে আছি, কিন্তু বাইরের দৃশ্য দেখে আমি অবাক, কারণ এমন সুন্দর শহর আমি কখনো আগে দেখিনি। আচ্ছা রাকিব ভাই, এই জায়গাটার নাম কি? এটা হলো কলকাতা ইংল্যান্ড ঘাট, যাকে মানুষ বলে দ্বিতীয় লন্ডন। ভাইয়া সত্যি এই শহরটা অনেক সুন্দর। তারপর রাকিবের সাথে কথা বলতে বলতে কিছু দূর সিএনজি আসতে রাকিব সিএনজি থামাতে বলল। তারপর রাকিব ভাড়া দিয়ে আমাদেরকে নিয়ে একটা বাড়ির সামনে যায়। বাড়িটা দেখে আমি অবাক, কারণ বাড়িটা অনেক বড়ই, বলতে পারেন আমাদের বাড়ি থেকে অনেক বড়ই। রাকিবকে দেখে গেটের দারোয়ান বলে, স্যার আজ আপনি সিএনজি করে আসলেন, আপনার গাড়ি কি খারাপ হয়ে গেছে নাকি? না চাচা, আজ এমনি সিএনজিতে আসতে মন চাইলো তাই এলাম। ও স্যার, আপনার একটা কথা বলবো। চাচা, তোমার কি আমি আজ পর্যন্ত কোনো কথা বলতেই মানা করেছি নাকি? না। তাহলে বলো এখন কি বলতে চাও? স্যার আপনি কাল ওইভাবে বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেই ম্যাডাম এখন পর্যন্ত কান্না করছে। আমরা সবাই কত করে বুঝিয়েছি স্যার চলে আসবে, কিন্তু কারো কথা শোনে না। জানেন স্যার, কাল আপনি চলে যাওয়ার পর থেকেই এখন পর্যন্ত কিচ্ছু খায়নি ম্যাডাম। আমার মনে হয় স্যার নীলা ম্যাডাম আপনার অনেক ভালোবাসে। প্লিজ স্যার, আপনি আর নীলা ম্যাডামের উপর রাগ করে থাকবেন না। আপনি ছাড়া ম্যাডামের আর কেউ নেই। ওকে চাচা, আমি এখনই নীলার কাছে যাচ্ছি।
স্যার আপনার সাথে এই ছেলে দুটিকে ওহ সরি চাচা, তোমার বলতেই ভুলে গেছি, এরা দুইজন আমার ভাই আজ থেকে এখানে থাকবে আমাদের সাথেই। এর নাম সাকিব আর হাসিবুল। ওহ, আমি আর সাকিব দারোয়ানের কথা শুনে ওর দিকে তাকিয়ে আছি। তারপর রাকিব আমাদের নিয়ে ওই বাড়ির ভেতরে চলে যায়। বাড়িতে ঢুকতে কোথা থেকে একটা মেয়ে এসে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগে, ওই তুই আমায় ছেড়ে কোথায় চলে গেছিস? তুই জানিস আমি তোর জন্য কতটা টেনশনে ছিলাম। আর যদি কখনো আমায় ছেড়ে চলে যাস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আরে কি করছো? কান্না থামাও, আমার জামাটা ভিজে যাচ্ছে। যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তুই আগে বল আমায় ছেড়ে কোথায় গিয়েছিলি? ওই তুমি আমার তুই করে বলছো, বাইর হয়ে যেতে বলেছিলে, তাই তো চলে গিয়েছিলাম। কুত্তা হারামি বিলাই, তুই জানিস না আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ওকে বাবা, আমি আর তোমায় ছেড়ে কোথাও যাব না। না, তোকে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না। তুই আমার সামনে এখন 100 বার কান ধরে উঠবোস কর। বাবু আর হবে না, এবার মতো মাফ করে দাও। আমার ভাইয়াদের সামনে এমন করো না প্লিজ বাবু। রাকিবের কথা শুনে আমাদের দিকে তাকিয়ে মেয়েটি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হয় এতক্ষণে কিছুই করেনি। নীলা, এরা আমার ভাই, আজ থেকে এখানে থাকবে, এখানে থাকবে আমাদের সাথেই। আর ভাইয়া তোমরা শোনো, এটা আমার বউ নীলা। রাকিবের কথা শুনে আমি আর সাকিব থ হয়ে দাঁড়িয়ে আছি। কি বলছে এ রাকিব? কাল বলল ওর কেউ নেই, আজ বলছে ওর বউ আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? সোফাতে বসেন। তারপর সবাই সোফাতে বসলাম। রাকিবের দিকে তাকিয়ে দেখি সে মাথা নিচু করে বসে আছে। আচ্ছা ভাইয়া, আপনারা বসেন, আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে আসছি। ভাবি আমরা নাস্তা করে আসছি, আপনি গিয়ে খেয়ে নিন, আপনি কাল থেকে কিছু খাননি। আমি কাল থেকে খাইনি, আপনারা কিভাবে জানেন? কি বলেন ভাবি? আপনি না আমাদের ভাবি, আপনার খবর আমরা জানবো না তো কে জানবে বলেন? পুরাই মিথ্যা বললাম। আমার কথা শুনে সাকিব রাকিব আমার দিকে তাকিয়ে আছে। ওহ, নীলা, হাসিবুল ঠিক বলছি, তুমি গিয়ে খেয়ে নাও, ততক্ষণে আমরা বসে গল্প করি। রাকিবের কথা শুনে নীলার চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় এক্ষুনি ওকে কাঁচা চিবিয়ে খাবে। ওর দিকে তাকিয়ে নীলা একটা রুমে চলে যায়। ব্যাপারটা আমি বুঝতে পারলাম, তাই রাকিব ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি ভাবির সাথে যাও, না হলে আজ তোমার খবর আছে। আমি গিয়ে কি করব? ও এখন খাবে আর আমি গিয়ে তা দেখবো নাকি? তার থেকে ভালোই তোমাদের সাথেই গল্প করি। ভাইয়া তোমায় দেখে আমার মনে হচ্ছে এখনো তুমি বাচ্চা। আমি কি বাচ্চা? তা না হলে কি ভাইয়া, তুমি তো এখন বোঝোই না একটা মেয়ে কেন তোমার কথায় রাগ করে চলে গেল। সত্যি আমি বুঝিনি কেন এমনভাবে রাগ করে চলে গেছে। আরে ভাইয়া, ভাবি তোমার হাতে খেতে চাইছে, তুমি আমাদের সাথে গল্প করবে বললে, তার জন্য ভাবি তোমার উপর রাগ করে চলে গেছে। তারপর আমি আর সাকিব জোর করে রাকিবকে পাঠিয়ে দিলাম। আচ্ছা সাকিব, রাকিব কাল বলল ওর কেউ নেই, আজ ও কী সব বলছে? আমারও তাই মনে হয়, আমার মনে হয় ভাইয়া আমাদেরকে পরীক্ষা করেছিল আমরা কেমন। হতে পারে। আচ্ছা এসব বাদ দে, আমি আর সাকিব বসে আছি। কিছুক্ষণ পরে রাকিব আর ভাবি আমাদের কাছে এসে বলে, সরি ভাইয়া, কাল আমি তোমাদের মিথ্যা বলেছিলাম, আমার কেউ নেই। আসলে আমি নীলাকে অনেক ভালোবাসতাম। একদিন নীলার বাবা মা একটা পার্টিতে যায়, ফেরার সময় হঠাৎ তাদের গাড়ির সাথে একটি বড় গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে ফেলে। নীলার বাবা মা মারা যায়। তখন নীলা একা হয়ে যায়। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। অবশেষে ভাবলাম নীলাকে বিয়ে করে ফেলি, তাই সব ছেড়ে নীলাকে বিয়ে করে ফেলি। আর নীলাদের দুটো কোম্পানি আছে, সেটা এখন আমি চালাই। কাল নীলার সাথে আমার একটু ঝগড়া হয়, আমি বাড়ি থেকে বাইর হয়ে রাস্তায় বসেছিলাম, তখন তোমাদের সাথে আমার দেখা হয়। ওই বাড়িটা আমার, আমি মাঝে মাঝে ওইখানে গিয়ে থাকি। আমি তো শুনে অবাক। বলে কি এ বেটা, শেষমেশ একটা মাফিয়া বড়লোকের মেয়ের প্রেমে? ও তাহলে আর ভাবিকে কষ্ট দিও না, ভাবির তুমি ছাড়া আর কেউ নেই। আরে পাগল নাকি? আমি আমার বউকে আমি কষ্ট দিব? আমি ওরে কষ্ট দিতে গিয়ে
আমি নিজেই কষ্ট পাইছি, তাই তো আজ সকালে চলে আসলাম ওকে ছাড়া। আমি নিজেই থাকতে পারি না। আচ্ছা তোমরা থাকো, আমি রান্না করতে গেলাম। তারপর ভাবি রান্না করতে চলে যায়। রাকিব একটা রুম দেখিয়ে বলে, আজ থেকে আমরা এই রুমে থাকবো। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে টিভি চালিয়ে মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর ভাবি এসে ডাক দেয়। তোমরা খাবার টেবিলে বসো, আমি খাবার দিব। কি বলেন ভাবি, আপনার এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে? এত তাড়াতাড়ি কই হলো, পুরো 2 ঘন্টা রান্না করতে লাগছে। কি, তার মানে আমরা এতক্ষণ ধরে টিভি দেখছি? ও সরি ভাবি, আসলে টিভি দেখতে দেখতে কখন সময় হয়ে গেছে বুঝতে পারি নাই। হয়েছে, আর বলতে হবে না। এখন তাড়াতাড়ি আসো, সবাই মিলে একসাথে খাবার খাবো। তারপর সবাই খাবার খেতে বসলাম। মাংসের তরকারিটাই নিলাম, কারণ আমার সব থেকে প্রিয় খাবার। তরকারিটা সেই হয়েছে আজ। ভাবি, আজ তরকারিটা খুব দারুণ হয়েছে। তাই নাকি? হুম ভাবি, হাসিবুল ঠিক বলেছি, সত্যি আপনার রান্নার তুলনা হয় না। কি, ভাইয়া আপনার রান্না খারাপ বলেছে? তাহলে ভাইয়া আপনাকে রাগানোর জন্য খারাপ বলে। এই বাবু, আমায় কিছুই করো না, সরি, আর কখনোই তোমার রান্না খারাপ বলবো না। ভাবি, এবারের মতো ওনাকে মাফ করে দিন। পরের বার আবার বললে সেদিন ওনাকে ধরবেন। তারপর সবাই খাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে যায়। আমি আর সাকিব রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকালে কে যেন আমাদের ডাকছে, তাই তাড়াতাড়ি করে উঠলাম। দেখি ভাইয়া আমাদের ডাকছে। কি হয়েছে ভাই, আমাদের এখন ডাকছো? আরে এমনি আর কত ঘুমাবে, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে, তাই ডাকতে এলাম। কি বলো ভাইয়া? ও সরি ভাইয়া, আসলে বুঝতে পারি নাই, চোখে অনেক ঘুম ধরেছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম একটু। তারপর রাকিব ভাইয়া চলে যায়। তারপর আমি আর সাকিব ফ্রেশ হয়ে নিচে চলে যাই। দেখি ভাইয়া আর ভাবি বসে গল্প করছে। আচ্ছা তোমরা এখানে এসে বসো, আমি আপনাদের জন্য কফি করে নিয়ে আসি। ভাইয়া, তোমাদের মোবাইল নাম্বারটা আমার দাও, সেভ করে রাখি। সরি ভাইয়া, আমাদের দুজনার কারোরই মোবাইল নেই। ওকে, প্রবলেম নেই। আমরা গল্প করছিলাম, তখন ভাবি কফি বানিয়ে আমাদের খেতে দেয়। এভাবে বিকালটা শেষ হয়ে যায়। সন্ধ্যাবেলা আমি আর সাকিব ছাদে বসে আছি। তখন ভাইয়া আমার আর সাকিবের হাতে একটা করে ফোন দেয়, নতুন। দেখি এখনো পর্যন্ত সিল করা আছে। ভাইয়া, এগুলো আনার কি দরকার ছিল? হুম ভাইয়া, হাসিবুল ঠিক বলেছে। তোমরা আমার ভাই, আর আমার ভাইদের হাতে মোবাইল থাকবে না সেটা হয়? তারপর ভাইয়া চলে যায়। আমি আর সাকিব মোবাইলটা হাতে নিয়ে দেখি আইফোন। কিছুদিন এইভাবে চলে যায়। একদিন সবাই বসে আছি, তখন রাকিব ভাইয়া আমাকে আর সাকিবকে বলে, ভাই, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তোমরা তো জানো আমাদের 2টা কোম্পানি আছে। আমি চাইছি তোমরা দুজনে আমাদের একটা কোম্পানি দেখাশোনা করো। আমি একা 2টাতে সামলাতে পারছি না। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, তোমার ভাই যা বলছে তাই হবে। ওকে। তারপর থেকে আমি আর সাকিব একটা কোম্পানি দেখাশোনা করতে লাগি। এইভাবে 6 মাস চলে যায়। একদিন আমি, সাকিব আর রাকিব রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন পিছন থেকে কে জানি আমাদের দিকে গুলি করতে লাগে। হঠাৎ 3টা গুলি এসে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? একদিন আমি, রাকিব আর সাকিব রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন পিছন থেকে কে জানি আমাদের দিকে গুলি করতে লাগে। হঠাৎ 3টা গুলি এসে সাকিবের লাগে। সাথে সাথে সাকিব মাটিতে লুটিয়ে পড়ে। রাকিব যারা গুলি করে ছিল তাদের দিকে ছুটতে লাগে। না রে দোস্ত, আমার মনে হয় আমি আর বাঁচবো না। দোস্ত, তুই আমার একটা কথা রাখবি? সাকিব, তুই এইভাবে বলিস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই বল, আমি তোর সব কথা রাখবই। হাসিবুল, তুই যদি কখনো বাড়িতে ফিরে যাস, আমার বাবা মাকে দেখে রাখবি বল, কারণ আমি ছাড়া তাদের কেউ নাই। দোস্ত, আঙ্কেল আন্টিকে আমি দেখে রাখবই দোস্ত। সাকিব চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। না দোস্ত, তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না। আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। আমি পাগলের মতো কান্না করতে করতে সাকিবকে কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটতে লাগলাম। সামনে হাসপাতাল ছিল, তাড়াতাড়ি নিয়ে গেলাম। ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগি। সঙ্গে সঙ্গে অনেক ডাক্তার বাইর হয়ে আসে। প্লিজ ডাক্তার, আমার বন্ধুকে আপনারা বাঁচিয়ে দিন। যতই টাকা লাগে আমি আপনাদের দেব, তবুও আমার বন্ধুকে বাঁচান। দেখুন মিস্টার, আপনি শান্ত হন। আমরা রোগীকে বাঁচানোর অসংখ্য চেষ্টা করব। আপনি আল্লাহর কাছে দোয়া করে, তিনি একমাত্রই বাঁচানোর মালিক।
তারপর সাকিবকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আল্লাহ, তুমি আমার জীবন থেকে সব কেড়ে নিলে, এখন আমার বন্ধুকেও নিও না। তুমি আমার বন্ধুকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার দোয়াটাই তুমি ফিরিয়ে দিও না। কিছুক্ষণ পর রাকিব আমার কাছে এসে, কি রে হাসিবুল, সাকিবের এখন কি খবর? দোস্ত, আমি কিছুই জানি না। ডাক্তার ওকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, এখনও কিছু বলেনি। রাকিব আর আমি পাগল মতো কান্না করতে লাগি। হাসপাতালে আরও 1 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হতেই আমি ডাক্তারের কাছে ছুটে যাই। ডাক্তার, আমার বন্ধু কেমন আছে এখন? কি হলো ডাক্তার, আপনি চুপ করে আছেন কেন? আমার বন্ধু ঠিক আছে তো? সরি আমরা আমাদের অসংখ্য চেষ্টা করেছি। রোগীর 48 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে রোগী কোমায় চলে যাবে, কারণ 3টি গুলি সব পিঠে পুরোপুরি মাঝের অংশেতে লেগেছে। না ডাক্তার, আমার বন্ধুর কিছুই হতে পারে না। আপনি শুধু শুধু মিথ্যা বলছেন। সরি, আমাদের আর কিছু বলার নেই। রাকিব, তুই বল, সাকিবের কিছুই হতে পারে না। রে, সাকিবের কিছুই হবে না, তুই একটু তোর মনটাকে শান্ত কর। আচ্ছা রাকিব, তুই কি জানতে পেরেছিস কে সাকিবকে গুলি করেছে? জানতে পারছি, কিন্তু ওরা খুব ডেঞ্জারাস। এই শহরের সব থেকে বড় মাফিয়ার লোক। আর সাকিব যে গুলি করেছে সে তার ভাই। কিছুদিন আগে আমার কাছে চাঁদা চাইতে এসেছিল, কিন্তু আমি ওদের চাঁদা দিইনি, তাই তারা আমায় মারতে এসেছিল। কিন্তু ভুল করে সেটা সাকিবের গায়ে গুলি লাগলো। কি বলিস তুই? সাকিবের যদি কিছু হয়, খোদার কসম আমি ওদের কাউকে বাঁচিয়ে রাখবো না। আল্লাহর উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর নীলা ভাবি হাসপাতালে চলে আসে। ওই রাকিব, সাকিব এখন কেমন আছে? আমার ভাইয়াটার কিছুই হবে না তো? আরে নীলা, তুমি কান্না থামাও, সাকিব এখন ঠিক আছে। কারা আমার ভাইকে মারতে চাইছে? বাচ্চু, মাফিয়ার ভাই আমাকে মারতে এসেছিল, কিন্তু গুলিটা সাকিবের লেগেছে। তাহলে আমি এক্ষুনি থানায় ফোন করে গ্রেপ্তার করতে বলো ওদেরকে। আরে তুমি পাগল নাকি? ওদের নাম শুনলে পুলিশ কখনো কেস নেবে না, কারণ ওরা এই শহরের নাম করা মাফিয়া। এইভাবে 20 ঘন্টা পার হয়ে যায়, তবু সাকিবের জ্ঞান ফিরে না। আমি তো পাগলের মতো হয়ে গেছি। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না। রাকিব, নীলা ভাবি আমাকে অনেক করে বোঝাতে চাইছে, কিন্তু আমি তাদের কোনোই কথা বুঝতে পারছি না। মনে হয় আমার শুধু সাকিবকে চাই। এখন দেখতে দেখতে আরও 4 ঘন্টা চলে যায়। তখন ডাক্তার আসে আমাদের কাছে। সরি, আমরা রোগীকে ভালো করতেই পারলাম না। রোগী কোমায় চলে গেছে। আপনারা রোগীকে ভালো করে যত্ন রাখবেন, তাহলে রোগী আবার আগের মতো হয়ে যেতে পারে। ডাক্তারের কথা শুনে আমি পাগলের মতো হয়ে গেলাম। না ডাক্তার, এটা হতে পারে না। সাকিব বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর যখনই আমার জ্ঞান ফিরে, দেখি আমি একটা বেডে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরেছে দেখে ভাবি চিৎকার দিয়ে রাকিবকে ডাকতে লাগে। রাকিব তাড়াতাড়ি আমার কাছে চলে আসে। কি রে হাসিবুল, এখন কেমন লাগছে তোর? আমি ভালোই আছি। সাকিব কেমন আছে তাই বল আমায়। তুমি শুধু শুধু চিন্তা করছো। সাকিব এখন অনেক ভালো আছে। তুই পাগল হয়েছিস নাকি? তুই আগেই রেস্ট নে, তোর শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি। আগে তুই তোর শরীর একটু ভালো হতে দে, তারপর তোকে নিয়ে যাব। কই ভাবি, আমাকে সাকিবের কাছে নিয়ে চলো এখন। না রাকিব, আমি এখন ঠিক আছি। সাকিব কোথায় আছে শুধু আমাকে বল। ওকে, তোকে নিয়ে যাব, কিন্তু ওর সামনে কান্না করতে পারবি না, ও এখন ঘুমিয়ে আছে। ওকে, আমি কান্না করব না, তবুও আমাকে নিয়ে চল। ওকে, তাহলে আমার সঙ্গে আমার হাত ধরে চল। তারপর আমি রাকিবের সাথে একটা রুমে গেলাম। দেখি সাকিবের বডিটা একটা কাচের রুমে আছে। সাকিবকে দেখে ওর কাছে ছুটে গেলাম। ওকে দেখে আমার কলেজাটা মোচড় দিয়ে উঠলো। চোখ দিয়ে অজরে পানি পড়ছে টপ টপ করে। কিরে সাকিব, তুই কথা বলছিস না কেন? তোকে ছাড়া আমি থাকতেই পারবো না। প্লিজ তুই আমার সাথে কথা বল। তুই আমার সাথে কথা না বলে থাকতে পারিস না, তাহলে আজ আমার সাথে কথা বলিস না কেন? ওই হাসিবুল, তুই না বলেছিলি কান্না করবি না, তাহলে কান্না করছিস কেন? সাকিবের ঘুম ভেঙে যাবে। এখন তুই প্লিজ কান্না থামা। সাকিব, তুই চিন্তা করিস না। খোদার কসম, তোকে যারা মেরেছে তাদেরকে আমি ছাড়বো না। তারপর রাকিব আমার হাত ধরে জোর করে বাইর করে আনে রুম থেকে। ওই রাকিব, তুই সাকিবের থেকে আমাকে বাইর করে নিয়ে আসলি কেন? তুই কান্না বন্ধ কর আগে। সাকিব এখন ঘুমাচ্ছে, তুই যদি সাকিবের কাছে গিয়ে ওইভাবে কান্না করিস তাহলে তো সে আরও অসুস্থ হয়ে পড়বে। ওকে ভাই,
আমি আর কান্না করব না। আচ্ছা রাকিব, তুই আমাকে কয়েকটি উপহার দিতে পারবি প্লিজ? আমাকে শুধু কয়েকটি উপহার দে, আমি আর জীবনে তোর কাছে কিছুই চাইবো না। কি চাই তোর? আর এভাবে কেন বলছিস তুই? যা চাইবি আমি তোর সব দিব। ওকে, তাহলে আমাকে একটা AK-47 আর একটা BMW লাগবে। তুই আমার এই দুইটা জিনিস এনে দে, আমার আর কিছুই চাই না। সরি ভাই, আমি তোকে আর হারাতে চাই না। আমি তোকে এই জিনিসগুলো দিতে পারবো না। তোর অন্য কিছু লাগলে আমাকে বল, আমি তোকে এক্ষুনি এনে দিব। তুই দিতে পারবি কিনা বল, না হলে আমি নিজেই খুঁজে কিনে নেব। আমার পাগলামি দেখে রাকিব কি করবে বুঝতে পারছে না। অবশেষে সে দিতে রাজি হয়ে যায়। আচ্ছা ভাই, আমি তোকে দিব, কিন্তু তুই এগুলি নিয়ে কি করবি? আমি প্রতিশোধ নিব। আমার প্রাণের বন্ধুকে ওরা মারছে, আমি ওদের কাউকে বাঁচিয়ে রাখবো না। তুই 1 ঘন্টার মধ্যে আমাকে ওইগুলো এনে দে, আমি এক্ষুনি যাব ওদের শেষ করতে। ওকে ভাই, আমি এখনই নিয়ে আসছি। তারপর রাকিব চলে যায়। আমি অপেক্ষা করতে লাগি। কিছুক্ষণ পর রাকিব চলে আসে। কিরে রাকিব, ওইগুলো নিয়ে আসছিস তুই? ভাই। তাহলে ওইগুলো আমাকে দে, আমি এক্ষুনি বেরিয়ে পড়বো প্রতিশোধ নিতে। ভাই দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। না রাকিব, তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই যাব ওইখানে। তার থেকে ভালো তুমি এখানে সাকিবের আর ভাবির দিকে খেয়াল রেখো ভালো করে। তারপর রাকিবের থেকে ওদের ঠিকানা আর অস্ত্রগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। রাকিবের ঠিকানা মতো চলে আসলাম। দেখি বাইরে অনেক লোক পাহারা দিচ্ছে। আমি তাদের কাছে গেলাম। ভাই, আপনাদের বসের সাথে আমাকে একটু দেখা করাবেন? আমি অনেক দূর থেকে আসছি আপনাদের বসের সাথে দেখা করার জন্য। বস বাইরে কারোর সাথে দেখা করে না। প্লিজ ভাইয়া, আপনি আপনার বসকে একটু বলেন, আমি শুধু আপনার বসের সাথে কথা বলে চলে যাব। তারপর ছেলেগুলো ভিতরে চলে যায়। আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ছেলেগুলো এসে বলে বস আমাকে ভিতরে যেতে বলেছে। আমি মনে মনে ভাবছি, হায় রে বস, তুই আজ আমাকে ভিতরে যেতে বলিসনি, তুই আজরালকে ভিতরে যেতে বলেছিস। তুই মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক। আমি ওদের সাথে ভিতরে ঢুকতেই আমি যাকে দেখলাম, আমি কখনো কল্পনাই করিনি এ মানুষটি এখানে থাকবে।